এসেছে, তারপরও মনে হচ্ছে আকাশটা মেঘলা। যখন তখন বৃষ্টিও নেমে আসতে পারে। এই মাঝ নদীতে যদি একবার আমরা আটকা পড়ে যাই, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে গো। আমি তো তাড়াতাড়ি করছি, কিন্তু নদীতে তো কোনো স্রোত নেই, আর স্রোত না থাকার কারণে নৌকাটা আমার তাড়াতাড়ি চলছেও না। বানটি নদী পার হওয়ার জন্য দ্রুত নৌকা চালাতে থাকে, কিন্তু যেই না তারা মাঝ নদীতে যায়, তখনই একটা কুমির তেড়ে এসে তাদের সামনে আক্রমণ করে, আর সবাই নদীর জলে ডুবে যায়। তাদের আর কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না। কাল সন্ধ্যায় যে বান্টি আর সখী বেরিয়েছে, তারা তো আর ফিরে এলো না। তাদের কোনো খোঁজ খবরও পেলাম না। কিছুই তো বুঝতে পারছি না, আসলে কি যে হচ্ছে এই জঙ্গলে, কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করো। ও পড়াশোনার জন্য নদীর ওপারে শহরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তোর ছেলেকে প্রাণ খুলে আশীর্বাদ করি। তোর ছেলে পড়াশোনা করে অনেক বড় হবে, আমাদের জঙ্গলের মুখ উজ্জ্বল করবে। যাই এবার ছেলেকে এগিয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, চল বাবা। এরপর কাকলি তার ছেলেকে নিয়ে নদীর পাড়ে যায়, আর ছেলেকে নৌকায় তুলে দিয়ে সে অঝরে কান্না করতে থাকে। এইদিকে ছেলে, মা মা তুমি আর কেঁদো না মা, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি কি শান্তিতে থাকতে পারবো বলো? না না রে বাবা, আমি আর কাঁদবো না, তুই আনন্দের সাথে যা বাবা। কনক আর কথা না বাড়িয়ে মাঝিকে নৌকা চালাতে বলে। মাঝিও কনকের কথা মতো নৌকা চালাতে থাকে। যেই না তারা মাঝ নদীতে যায়, তখনই কুমির চলে আসে। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, দ্রুত নৌকা চালাও মাঝি ভাই, কুমির যে আমাদের দিকেই তেড়ে আসছে মাঝি ভাই। কনকের কথা শেষ হতে না হতে কুমির এসে তাদের আক্রমণ করে। কনক সহ মাঝিও জলে ডুবে যায়। নিমিষের মধ্যে পুরো জঙ্গলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এখন অভিশাপ নেমে এলো আমাদের জঙ্গলে। এভাবে যদি একের পর এক পাখি মারা যায়, তাহলে তো আমাদের জঙ্গল পুরো পাখি শূন্য হয়ে যাবে। শুধু কি পাখি শূন্য, এখান থেকে তো আমরা আর বাণিজ্য করতেও পারবো না। সব পাখিরা মহা বিপদে পড়ে যায়। এরপর থেকে কেউই সেই নদীতে যায় না। আর এভাবে অন্য জঙ্গলের সাথে বাণিজ্য করতে না পারার কারণে জঙ্গলে অনেক খাবারের অভাব দেখা দেয়। এভাবে অনাহারে আমি আর কিছুতেই থাকতে পারছি না, মনে হচ্ছে জীবনটা এখনই বেরিয়ে যাবে। কুকুর কষ্টে মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময় সেখানে দুটো মানুষ এসে উপস্থিত হয়। ছোট্ট পাখিরা, কি হয়েছে তোমাদের? তোমরা এমন নেতিয়ে পড়েছো কেন? এত কষ্ট করছো তোমরা? পরেশ, চল তো আমরা এই পাখিগুলোর জন্য খাবারের ব্যবস্থা করি। আর একটু দেরি হলেই এরা অনাহারে মারা যাবে। আমি সেটা কিছুতেই হতে দিব না। নরেশের কথা শুনে পরেশ আর কোনো দেরি করে না। এরপর দুজনে মিলে নিজেদের গ্রামে ফিরে যায় আর পাখিদের জন্য খাবার নিয়ে জঙ্গলে ফিরে আসে। এই নাও তোমাদের খাবার, এবার তোমরা পেট ভরে খেয়ে নাও তো। তোমাদের সবাইকে সতেজ দেখার জন্য আমার প্রাণটা বড়ই আকুল হয়ে আছে। খাবারগুলো খেয়ে সব পাখিরা আবার সতেজ হয়ে ওঠে, আর তা দেখে নরেশ আর পরেশ মহা খুশি হয়। আর সবাইকে বিদায় জানিয়ে নরেশ আর পরেশ চলে যেতে থাকে। তোমাদের অনেক ধন্যবাদ গো। তোমরা যদি আমাদের জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে আমাদের না খেয়েই মরতে হতো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি। এরপর নরেশ আর পরেশ সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে নদীতে আর কেউ যেতে পারে না, সবাই বাণিজ্যও করতে পারে না। এদিকে সবাই বিরক্ত হয়ে রাজার কাছে যায়। মহারাজ, আপনার রাজ্যে প্রজারা এত কষ্ট করছে, আপনি সেগুলোর দিকে নজর না দিয়ে দামি প্রাসাদে বসে দামি দামি খাবার খাচ্ছেন। আপনার মতো রাজার শাসন মানাই তো উচিত নয়। এত কথা না বলে কি হয়েছে সেটা আগে বলো। এ তো খুবই সহজ, তোমরা সবাই মিলে নদীতে জাল নিয়ে নামো আর কুমিরগুলোকে বন্দি করো, তাহলেই তো সব সমাধান হয়ে যাবে। আমাদের জীবনের দেখছি কোনো মূল্যই আপনার কাছে নেই। নদীতে একটা কুমির নয় যে আমরা তাকে ধরতে পারবো। নদীতে বেশ কয়েকটা কুমির আছে, আমরা সবাই নামলে তারা আমাদের গিলে খাবে।
প্রহরী, প্রহরী, তোরা গিয়ে নাম নদীর জলে। না না মহারাজ, আমাদের বউ বাচ্চা আছে, আমরা এত বড় ঝুঁকি নিতে পারবো না। আপনি তো রাজা, প্রজাদের ভালোর জন্য আপনি নিজে নদীতে নামুন। তোদের সবার জীবনের মায়া আছে, তাই বলে কি আমার জীবনের কোনো মায়া নেই? হ্যাঁ, যা, সবাই এখন প্রাসাদ থেকে চলে যা। সব প্রজারাই রাগ করে রাজাকে একা করে দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। আর সবাই নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। টুনি, এটাই হলো রূপসা নদী। এর সৌন্দর্য বড়ই চমৎকার। আর আমি তোমাকে এখানে ঘুরতে আনার কথাই বলেছিলাম। সত্যি তো অনেক সুন্দর একটা নদী। আর নদীটা তো অনেক শান্ত, কোনো স্রোত নেই। চলো এবার আমরা একটা নৌকা নিয়ে নদীর মাছ থেকে ঘুরে আসি। কিন্তু নৌকাটা কে চালাবে? আরে পাগলি, আমি তো আছি, এত চিন্তা কিসের? আমি নৌকা চালাবো আর তুমি প্রকৃতি অনুভব করবে। তাহলে তো অনেক মজা হবে। এরপর দুজনে মিলে নৌকা নিয়ে নদীর মাঝে চলে যায়। টোনা নৌকা চালাতে থাকে আর টুনি প্রকৃতি অনুভব করতে থাকে। এদিকে এপার থেকে তাদেরকে দেখে সবাই চিৎকার করে বলতে থাকে, তোমরা এপারে এসো না, তাড়াতাড়ি ফিরে যাও তোমরা। এবারে যে অনেক বিপদ, তোমরা এসো না, ফিরে যাও। কুমিরও তোমাদের আক্রমণ করবে, ফিরে যাও তোমরা। ওপারে কিসের বিপদ? আর আমাদের কেনই বা এখান থেকে চলে যেতে বলছে? টোনা, সত্যি আমাদের দিকে কুমির তেড়ে আসছে, তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে যাও। টোনা তাড়াতাড়ি করে নৌকা চালিয়ে পাড়ে নিয়ে আসে। এদিকে কুমির ধরতে না পেরে জলে ডুব দেয় আর দুজনেই নৌকা থেকে নামে। টুনি, তুমি বুঝতে পারলে টুনি? তারা কি বললো? মনে হয় সত্যি কোনো বিপদে পড়েছে। তারা যদি সত্যি বিপদে পড়ে থাকে তাহলে আমাদের উচিত তাদের সাহায্য করা। চলো আমরা তাদের কাছে যাই। এরপর টোনা আর টুনি দুজনে মিলে উড়ে ওপারে আসে আর সবাইকে বলতে থাকে, কি হয়েছে তোমাদের? আর কিসের বিপদের কথা বললে তোমরা? আমরা অনেক বিপদের মধ্যে আছি। এই নদী আমাদের একমাত্র বাণিজ্য করার পথ, কিন্তু আমরা কিছুতেই এই নদীতে নামতে পারছি না। নামলেই কুমির আমাদের আক্রমণ করছে। এমনকি আমাদের রাজাও আমাদের সাহায্য করেনি, আমাদের দিক থেকে সরে দাঁড়িয়েছে। এখন আমরা অনেক বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি। তোমরা শুধু আমার পাশে থেকো, আমি তোমাদের বিপদের আসল কারণ বের করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আসি। এরপর সব পাখিরা সেখান থেকে চলে যায়। পড়ে থাকে শুধু টোনা আর টুনি। আর তারা নিজেদের থাকার জন্য অনেক কষ্ট করে একটা ঘর বানায় আর তাতে তারা দুজন থাকতে শুরু করে। টুনি, তুমি এই ঘরেই থাকো, আমি বাকিটা খোঁজ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান। টোনা বেরিয়ে পড়ে আর এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে আর একটা পাথর নিয়ে নদীর ভিতর ঢিল ছুঁড়ে। এই নদীতে যদি কুমির থাকতো তাহলে একবার হলেও আমার ঢিলের শব্দে উপরে উঠে আসতো, কিন্তু তারা তো আর এলো না। এখানে আমি অন্য কোনো কিছুর গন্ধ পাচ্ছি। টোনা আনমনে ভাবতে ভাবতে নদীর পাড় ধরে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে টোনা গহীন জঙ্গলে চলে যায় আর সামনেই একটা গুহা দেখতে পায়। গুহা দেখে মনে মনে ভাবে, গহীন জঙ্গলের মধ্যে গুহা, আর দেখতে তো অনেক চাকচিক্য, অবশ্যই ভিতরে কিছু আছে। টোনা গুটি গুটি পায়ে গুহার সামনে এগিয়ে যায় আর আড়ি পেতে যা শুনে তাতে তার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। কুমিরের পিছনে এত রহস্য, আমাকে এক্ষুনি রাজার কাছে যেতে হবে। টোনা আর এক মুহূর্তেও দেরি না করে সবাইকে ডেকে নিয়ে রাজার কাছে যায়। এরপর বলতে থাকে, রূপসা নদীতে কোনো কুমির নেই, যা আছে সব মিথ্যে, বানানো কুমির। এটা কি করে হতে পারে? আমরা তো সত্যি কুমির দেখেছি, নিজ চোখে দেখেছি। চোখে দেখাও যে সবসময় সত্যি হয় না, তার পিছনে থাকে বিরাট রহস্যজাল। তোমার মুখের কথায় আমরা কেন বিশ্বাস করব? আমাদের আগে প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, চলুন আমার সাথে। এরপর টোনা সবাইকে নিয়ে গুহার সামনে যায়। এদিকে গুহার ভিতরে দুজন ডাকাত কথা বলছিল। শোন, এই জঙ্গলের পাখিগুলো অনেক বোকা। বোকা নয়, বুঝেছ? বোকা ছিল, কিন্তু এখন তারা আর বোকা নেই। সবাই অনেক চালাক হয়ে গেছে, তার জন্যই তো
কেউ আর নৌকা নিয়ে নদীতে আসে না, আর আমরা তাদের বোকা বানিয়ে সবকিছু লুটও করতে পারি না। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু ওদের ওপর আমাদের আরো চালাক হতে হবে। তোদের সবাইকে বোকা বানানোর দিন শেষ, এবার তোদের জেলে পচে মরতে হবে। তাহলে তোরা সব জেনে গিয়েছিস? এই শালা, তুই দাঁড়িয়ে কেন আছিস? আক্রমণ কর এদের। দুই ডাকাত মিলে সবার উপর আক্রমণ করে বসে, কিন্তু গ্রামবাসীরা সংখ্যায় বেশি থাকার কারণে ডাকাতরা তাদের সাথে পেরে ওঠে না। এবার তোরা জেলে গিয়ে পচে মর। টোনা গুহা থেকে কুমিরের একটা নকল পোশাক বের করে নিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জন্য যা করলে তার জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। এভাবে বলে আমাকে একদম ছোট করবেন না, আসলে অন্যের বিপদে সাহায্য করাই প্রকৃত ধর্ম, আর আমি আমার সেই ধর্মই পালন করেছি। আর তোমরা সবাই আমাকে মাফ করে দাও, আমি তোমাদের পাশে দাঁড়াতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি ঠিকঠাক ভাবে আমার সব দায়িত্ব পালন করব। সবাই রাজার ভুল মাফ করে দিয়ে নতুন করে আবার রাজার শাসন মেনে নিয়ে জীবন পরিচালনা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।